আমরা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ে যে পড়ছি তোমার অর্থায়নের উৎস যেটা, সে অধ্যায়টাই আজকে আমরা কন্টিনিউ করবো। দেখি গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম, একটু আমাকে একটু সবাই মনে করা যেত যে কোন পর্যন্ত পড়েছিলাম। আমরা কি ব্যাংক জমা উত্তোলন পর্যন্ত পড়েছিলাম কত পৃষ্ঠায়? আচ্ছা আমি একটু পিছনে যাই, আমার মনে আরো আমি আগে চলে এসেছি। 20 না 21 পৃষ্ঠায় জানি শেষ করেছিলাম হ্যাঁ লাস্ট। হ্যাঁ আমার মনে হচ্ছে সেটাই, আগে চলে আসছে। আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি। এই অধ্যায়গুলো হচ্ছে কি আসলে তোমার বেশ মজার। তোমরা, আমি তো একদম অল্প অল্প করে পড়াই যেহেতু অনলাইনে আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর তোমাদের বই এমনিতেও ছোট, ফিনান্স বইটা ছোট। আর করোনা এইভাবে চলতে থাকলে তোমাদের আসলে সিলেবাস কি হয় বা না হয়, যেমন ক্লাস 10-এ কিন্তু ছোট করে দিয়েছে, ঠিক আছে। এই ছোট্ট বইটা থেকে আবার অধ্যায় কমিয়ে দিয়েছে যেহেতু তোমার হচ্ছে ক্লাস বন্ধ। আল্লাহ, কি এটা এখানে ঘুরতেছে কেন? আচ্ছা এরপরে আমরা মনে হয় হচ্ছে আরো হ্যাঁ আমরা হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত পড়তে বলছিলেন, ও পর্যন্ত আর কি, এরপর এমসিকিউ বানাতে বলছিলেন। হ্যাঁ এই তো একজন একদম সঠিক সুন্দর কথাটা বলেছিলেন। হ্যাঁ এমসিকিউ লিখতে বলেছিলাম 10টা, তাই না? আর হচ্ছে যে এই 21 পৃষ্ঠা তোমার হচ্ছে তোমার ও পর্যন্ত পড়তে বলেছিলাম যে 2 নাম্বারটা আজকে শুরু করব। আচ্ছা এখন বলো তো ক্লাসে কয়জন আছো দেখি। একটু আগে তো দেখলাম আরো বেশ কয়েকজন আছে, এখন আবার 4 জন দেখাচ্ছে কেন? আর নাজিয়া আছো, সাবিকুন নাহার আছো, তাসনিম আছো, আর আসমা ইউসুফ আছো। আচ্ছা তো তোমরা কে কে করেছো এটা? 10টা যে এমসিকিউ বা হচ্ছে তোমার জ্ঞানমূলকের প্রশ্ন লিখতে বলছিলাম। মিস আমি করেছি। আচ্ছা আচ্ছা নাজিয়া তুমি আমাকে জাস্ট 3টা বলো, তোমার খাতা দেখিয়ে 3টা বলো। ওকে ম্যাম বলতেছি। বলো। ফার্স্ট এরটা দিছি, প্রাপ্য বিল কোথায় বাট্টাকরণ করে নগদ অর্থ সংগ্রহ করা হয়। সেটা দিছি বাণিজ্যিক ব্যাংক। 2 নম্বরে দিছি স্বল্প মেয়াদী অর্থায়নের উৎসের ক্ষেত্রে কোনটি প্রধান উৎস? ব্যাংক ঋণ। এরপরে দিছি ব্যাংক জমার অতিরিক্ত উত্তোলনের সর্বোচ্চ মানে অ্যামাউন্টটা কোন কারা সীমাবদ্ধ করে? ব্যাংক। আচ্ছা ঠিক আছে, এরপরে কি সাবিকুন নাহার লিখেছো তাই তো? জি মিস। হ্যাঁ বলো তো দেখি, তুমিও 3টা বলো তোমার পছন্দ অনুযায়ী। বিনিময় বিলের মেয়াদ সাধারণত কত দিনের হয়ে থাকে? 90 দিন। ক্রেতার কাছে বিনিময় বিল কি নামে পরিচিত? প্রাপ্য বিল। স্বল্প মেয়াদী অর্থায়নের একটি প্রধান উৎস কোনটি? জামানতবিহীন ব্যাংক ঋণ। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে আর কেউ লিখেছো? তোমরা যারা লিখো না, দেখো তোমরা যদি স্কুল খোলা থাকতো তোমাদের ফিনান্স ক্লাস সপ্তাহে 3 দিন হতো এবং বুঝতেই পারছো 3 দিনই হোমওয়ার্ক থাকতো। আর এখন অনলাইনে হচ্ছে একদিন, এক সপ্তাহ ঘুরে আবার একটা ক্লাস। তাহলে আবার দেখো আমাদের কিন্তু না স্কুলে যেতে হচ্ছে, না কোচিং আছে, না ফ্রেন্ডের বাসায়, মানে কোনো সামাজিক অনুষ্ঠানও কিন্তু বন্ধ। এখন সারাক্ষণ আমরা বাসায় আছি। তো এখনো যদি আমরা মানে এই সময়টাকে যদি কাজে না লাগাই তাহলে কবে লাগাবো? আমাদেরকে কিন্তু একটা রুটিন ফলো করতে হবে। তোমাদের হয়তো দেখো সকাল 9টা থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত ক্লাস হচ্ছে, ঠিক আছে ভালো। তারপরে কিন্তু সারাদিনটা তুমি ফ্রি। তো তুমি যদি দিনে 2 ঘন্টা করে পড়ো, মানে তুমি সন্ধ্যার পরে যদি 2 ঘন্টা করে পড়ো, আমার মনে হয় এনাফ। কারণ তোমার এখানে মাত্র 4টা থেকে 3টা সাবজেক্টের ক্লাস হচ্ছে, আর স্কুলে 7টা সাবজেক্টের ক্লাস হতো। তোমরা সবাই ভালো জানো, ঠিক আছে। সেখানে দেখো তোমাদের চাপ কত কমে গিয়েছে। 7টা সাবজেক্টে তোমার হোমওয়ার্ক থাকতো, পরীক্ষা থাকতো, কত একটা প্রেশারের মতো থাকতা। এখন মাত্র 3টা ক্লাস হচ্ছে, বেশি হলো 4টা।
তো তোমাদের এই 4টা সাবজেক্টে তোমরা যদি 2 ঘন্টা করে পড়ো, তোমরা জানো যে 2 ঘন্টাও লাগবে না, এনাফ। তোমরা এইভাবে পড়ো। এটা যে তুমি যেহেতু অনলাইনে আছো, আমরা তো তোমাকে ধরতে পারছি না বা এখানে শাস্তি দেওয়া যাচ্ছে না, কিন্তু পড়তে হবে নিজের জন্য, ঠিক আছে? পড়াটা যে শুধুমাত্র তোমাকে ভালো রেজাল্ট বা A+ পাবে সেটা না, পড়লে কিন্তু তোমার বেসিকটা ভালো হবে। যে এজ এ কমার্সিয়াল স্টুডেন্ট তুমি যদি না জানো প্রাপ্য বিল কি, বাট্টাকরণ কি, প্রদেয় কি, ব্যাংকের ঋণ কিভাবে স্বল্পমেয়াদী ব্যাংকটা ব্যবসায় কাজে লাগছে, বা বিনিময় বিল বা প্রাপ্য বিল এটা মেয়াদ কতদিন, তাহলে তো তোমার কমার্সে মনে করি যে ব্যবসায় পড়ার কোনো যোগ্যতাই নেই, ঠিক আছে? তো এই যে প্রশ্নগুলো আমি বললাম, দেখো এগুলাই কিন্তু এক একটা জ্ঞানমূলক প্রশ্ন। প্রথম জ্ঞানমূলকের প্রশ্নটা এটা হতে পারতো, প্রাপ্য বিল কাকে বলে? ঠিক আছে, আমি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নটা বলছি, দেখো প্রাপ্য বিল কাকে বলে। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা লিখতে পারতা, ঠিক আছে? তারপরে 2 নাম্বার লিখতে পারতা, প্রাপ্য বিল বাট্টাকরণ কি, বুঝিয়ে লেখো। এটা একটা অনুধাবনের প্রশ্ন, আমি অনুধাবন লিখতে বলি নাই, তোমরা শুধু লিখতে পারতা প্রাপ্য বিল বাট্টাকরণ কি। দেখো এটা একটা জ্ঞানের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হতে পারতো, প্রাপ্য বিলের মেয়াদ কতদিন, ঠিক আছে? তারপরে 4 নম্বর প্রশ্ন, প্রাপ্য বিল কোথায় ভাঙানো যায়, ঠিক আছে? এরপরে দেখো যে প্রাপ্য বিল বিক্রি করে বা প্রাপ্য বিল ভাঙিয়ে ব্যাংকের মুনাফা কি, বা ব্যাংক কেন প্রাপ্য বিল মেয়াদের আগে ভাঙিয়ে দেয়। এটাও কিন্তু একটা তোমার জ্ঞানমূলকের প্রশ্ন গেল 5টা। দেখো প্রদেয় বিলে আসি, প্রদেয় বিল কাকে বলে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে? তারপরে প্রদেয় বিল কোন ধরনের অর্থায়নে ব্যবহৃত হয়, অবশ্যই স্বল্পমেয়াদী অর্থায়নে বা সাময়িক সময়ের জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে যে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ কোন ধরনের ঋণ, এটা একটা জামানতবিহীন ব্যাংক ঋণ, ঠিক আছে? এই যে দেখো, তারপরে এরকম করে দেখো 6, 7টা 8টা প্রশ্ন। তো এই আমি তো পড়েই তোমাদের এগুলো বলছি, যে প্রশ্নগুলো আমি বলছি। তারপর দেখো এখানে আছে যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কি, ঠিক আছে? এটাও একটা প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে যে এই দেখো এখানে বলেছে যে লাস্টের দিকে, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুদের হার কিরকম, অবশ্যই ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুদের হার অন্যান্য উৎস থেকে বেশি, ঠিক আছে? এবং এটা চাহিদা মাত্রই ব্যাংকে পরিশোধ করতে হয়। এই যে আমি তোমাদেরকে 10টা প্রশ্ন যে মুখে মুখে বলে দিলাম, এই 2টা পাতা তোমাদের পড়া ছিল, তোমরা চাইলে এই প্রশ্নগুলো লিখে পড়তে পারতে। এবং আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এরকম প্রশ্নই আমাদের পরীক্ষায় আসে, সেটা হতে পারে তোমার জ্ঞানে, সেটা হতে পারে অনুধাবনে, আবার MCQ-তে। আর যে এটা না বুঝবে প্রাপ্য বিল কি, সে তো তোমার ক্রিয়েটিভ প্রশ্ন ধরতে পারবে না, ঠিক আছে? আমরা যখন ক্রিয়েটিভ প্রশ্ন বানাবো তখন তো সে ধরতে পারবে না। তো তোমাদের 9-10 এর বিষয়টা হচ্ছে কি, তোমাদের বইটা দিয়েছে ছোট, কিন্তু জানার আছে অনেক কিছু। তোমরা যদি প্রতিনিয়ত মাত্র 2টা 3টা করে পয়েন্ট আমি পড়াচ্ছি, তোমরা যদি প্রতিনিয়ত এটা না পড়ো বাসায়, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। কারণ বুঝে পড়া এক জিনিস আর মুখস্থ করা এক জিনিস, সেটা আমরা ক্লাস 8 পর্যন্ত পড়েই বুঝে গিয়েছি যে মুখস্থ করলে এর ফলাফল আসলে খুব ভালো হয় না, প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে বা ক্রিয়েটিভ ধরতে আমাদের অসুবিধা হয়, ঠিক আছে? আর তুমি যদি এটা বুঝে পড়ো তাহলে তোমার এটা সারা জীবন মনে থাকবে। সারা জীবন তোমার হুবহু মুখস্থ মনে না থাকলে এটার মূল বিষয়টা তোমার মনে থাকবে। যখন তুমি কোনো জবের ইন্টারভিউ দিতে যাবা তখন তোমার এই বিষয়গুলো অনেক কাজে দিবে, ঠিক আছে? এই জন্যই বলা হয় যে কমার্সের বেসিকটা তোমার 9 থেকেই তোমাকে নিতে হবে। যেই মেয়ে এখন না বুঝবে ডেবিট কেন হচ্ছে, ক্রেডিট কেন হচ্ছে, কোনটা প্রাপ্য বিল, কোনটা প্রদেয় বিল, বা তোমার হচ্ছে এক মালিকানা কি অংশীদারি কি, সে তো BBA MBA তো কিছুই বুঝবে না। ডেবিট ক্রেডিট না বুঝে তুমি সারা জীবন অ্যাকাউন্টিং এর অঙ্ক জীবনও তুমি না, তোমাকে না বুঝেই করতে হবে। এটা হচ্ছে একদম অ্যাকাউন্টিং এর বেসিক, যেটা তোমাকে 9-10 এ শেখানো হচ্ছে। যে ফিনান্সের বেসিক গুলো এখন শিখছো, ব্যবসা উদ্যোগের বেসিক গুলো এখন শিখছো। তো এখনই যদি আমরা এই শিক্ষাটাতে আমরা না বুঝে মুখস্থ করি বা না অনুসরণ করি, তাহলে কিন্তু আমাদের এই সারা জীবন এই না বুঝে এটাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, অনেক কথা বললাম। আচ্ছা, ক্লাসে উপস্থিতি খুবই কম, আমি বুঝতেছি না কেন। আমি শুরু করে যে আমি ইচ্ছা করে করলাম যে দেখি কেউ আর জয়েন করে কিনা, আর করছে না। অলরেডি 10 মিনিট ওভার হয়ে গিয়েছে। তো তোমরা এটা যেই কয়জনই আছো, আরো 3জন যে আছো বাকি, তোমরা তোমরা হচ্ছে এটা হোমওয়ার্কটা করে ফেলবা।
তোমরা যদি কেউ ক্লাস করতে না পারো, এখন তো অনেক সুবিধা, ক্লাসটার সাথে সাথে ইউটিউবে আপলোড হয়ে যাচ্ছে। ধরো কোনো কারণে যে ক্লাসটা করতে না পারো বা কোথাও বুঝতে অসুবিধা হয়, একবার ক্লাসটা শুনে নিলেই তো হয়, তাই না? যে একবার আমরা শুনে নিলাম। তো এখন আচ্ছা, চলে যাচ্ছে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো শেষ, এখন আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো পড়বো। মানে স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে বোঝাচ্ছে যে অল্প সময়ের জন্য, সে সময়টা হচ্ছে 1 বছরের কম, 1 থেকে সর্বোচ্চ হচ্ছে 1 বছর পর্যন্ত সময়ে তোমার প্রতিষ্ঠানে যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে তুমি কোন কোন জায়গা থেকে অর্থ নিতে পারো, এটা তোমাকে শেখাচ্ছে। তুমি যখন বড় হয়ে ব্যবসা করবা, তখন তুমি কোন কোন উৎস থেকে অর্থটা নিতে পারবা সেটা তোমাকে শেখাচ্ছে। তো আমরা দেখলাম যে 5টা উৎস আছে তোমার ও পর্যন্ত, যেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে নিতে হয়। এখন আমরা দেখবো যে প্রতিষ্ঠান ছাড়াও অনেক সময় আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করতে পারি, সেই উৎসগুলা পড়বো। প্রথমে দেখো বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্রটা হচ্ছে, আচ্ছা কেউ একজন ক্লাসে আছে, নিয়ে নি। বাণিজ্যিক পত্র জিনিসটা কি, দেখো বাণিজ্যিক পত্রটা আগেই বলিনি, বাণিজ্যিক পত্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একদম একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন মেসেজ দিতেছে, ওকে একটু অ্যাড করে দেন তো। কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা তারপরে দেখছি, কিন্তু আমার এখানে কেউ অ্যাড হতে চাচ্ছে এরকম কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি এই ইয়াটা মুছে দেখি, অনেক সময় পেনটা ইউজ করার সময় অনেক সময় দেখা যায় না। আচ্ছা, যে বলেছে তাকে আবার একটু অ্যাড হওয়ার জন্য ইয়ে করতে বলো, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে কেউ যে অ্যাড হতে চাচ্ছে এরকম কেউ নাই। আচ্ছা এখন দেখো যে আমরা যে বাণিজ্যিক পত্র পড়তে চাচ্ছি, বাণিজ্যিক পত্রের ইংরেজি শব্দ হচ্ছে কমার্শিয়াল পেপার। পত্র হচ্ছে পেপার, আর বাণিজ্যিকের ইংরেজি তো কমার্শিয়াল। কমার্শিয়াল পেপার জিনিসটা আজকে আমরা প্রথম নাম শুনছি। আমরা জানি যে বাণিজ্যিক পত্রের নাম আমরা শুনি নাই এবং শুনবো না, কারণ আমরা তো কমার্সটা হচ্ছে নতুন পড়ছি, তাহলে কিভাবে শুনবো। আচ্ছা এখন আমরা জেনে নিই যে বাণিজ্যিক পত্র জিনিসটা কি। দেখো বলেছো কারবারি প্রতিষ্ঠান, কারবারি বলতে এখানে বোঝাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভ সহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র বিক্রি করে। দেখো তাহলে এই বাণিজ্যিক পত্রটা বিক্রি করছে অবশ্যই কারবারি প্রতিষ্ঠান। আসলে কারবারি প্রতিষ্ঠান বললেও ভুল হয়, যে সমস্ত কোম্পানি বা প্রতিষ্ঠান অনেক বড়, যাদের ব্যবসায় অনেক সুনাম আছে, তারাই এই বাণিজ্যিক পত্রটা বিক্রি করে। এটা কি জানো, একটা হচ্ছে যে সার্টিফিকেট বা এই জমি দলিল টাইপের একটা কাগজ, যে কাগজের মধ্যে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা, একটা নির্দিষ্ট পরিমাণের টাকার একটা কাগজ। ধরো আমরা অনেকে স্টাম্প পেপার দেখেছি না, ওরকম। তো আমি ধরো একটা বড় নাম করা কোম্পানির মালিক, ধরো আমি এসএ কোম্পানির মালিক। তো আমি কি করলাম, 2 মাসের জন্য 5,000 টাকা করে 5টা বাণিজ্যিক পত্র বিক্রি করলাম। তো আমি 2 মাসের জন্য বিক্রি করলাম, মানে কি, মানে হচ্ছে আমি কাগজটা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা আমার কাছ থেকে 5 জন এই 5,000 টাকা কিনে নিলে, তো তোমরা কেন কিনবা? কারণ 2 মাস শেষ হয়ে গেলে আমি তোমাদের 5,000 টাকা তো দিবই, সাথে তোমাদের লাভও দিব। তার মানে বাণিজ্যিক পত্র হচ্ছে এক ধরনের ঋণ। ঠিক আছে, বাণিজ্যিক পত্র হচ্ছে এক ধরনের ঋণ। আমরা ঋণ নিলে সাধারণত কি করি, যেমন আমি যদি বলতে পারি হ্যাঁ সাবিকুন আমাকে 5,000 টাকা ঋণ দাও, তো তোমাকে এর বিনিময়ে হচ্ছে আমি 5,500 টাকা দিব 2 মাস পরে। এটা হচ্ছে যে মৌখিক কথা। তো ব্যবসার ক্ষেত্রে তো এই মৌখিক কথা চলবে না। ব্যবসার ক্ষেত্রে এই মৌখিক বিষয়টাকে আমি লিখিত আকারে নিয়ে আসতে পারি। সেই লিখিত আকারে যে আমি নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমার কমার্শিয়াল পেপার। মানে সেখানে আমি একটা অঙ্গীকার করব যে আমি 2 মাসের জন্য 5,000 টাকা নিচ্ছি, 2 মাস পরে আমি 5,000 টাকা তো দিবই, সাথে 500 টাকাও লাভ দিব। ঠিক আছে, এই যে আমি একটা ঋণ নিলাম, একটা একটা কাগজে বা স্টাম্প পেপারে তোমার হচ্ছে একটা অঙ্গীকার করলাম, এটার নামই হচ্ছে বাণিজ্যিক পত্র। ঠিক আছে, বা কমার্শিয়াল পেপার। এটা ব্যবসা প্রতিষ্ঠান তো অবশ্যই মুখে চলবে না, বুঝতেই পারছো, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এগুলো একটা স্টাম্প পেপারে এই বাণিজ্যিক পত্রটা লিখে এটা বিক্রি করে।
তাহলে দেখো এই লাইনটা এখন আমি আবার পড়ি, এখন আশা করি তুমি এটা বুঝতে পারবা। কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্ত, অবশ্যই সময়টা নির্দিষ্ট থাকবে। বাণিজ্যিক পত্রের মেয়াদ সাধারণত 3 মাস, ঠিক আছে। আমরা যেরকম এর আগেও পড়েছি প্রাপ্য বিলের মেয়াদ 90 দিন বা 3 মাস, বাণিজ্যিক পত্রের মেয়াদও 90 দিন বা 3 মাস। লাভ সহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র বিক্রি করে, ঠিক আছে। তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে বাণিজ্যিক পত্র কি বা বাণিজ্যিক পত্র কাকে বলে, তখন কিন্তু আমরা এই প্রথম লাইনটা দিতে পারবো, ঠিক আছে। যে বা বড় অর্থগুলো বা কারবারি প্রতিষ্ঠান নির্দিষ্ট অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভ সহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে যেই পত্র বিক্রি করে তাকে বাণিজ্যিক পত্র বলে, ঠিক আছে। আবার আরো ছোট করে বলা যায়, আমি বলে দিব এখন দেখি বইয়ের দ্বিতীয় লাইন কি বলেছে। বলেছে এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসাবে কাজ করে। আচ্ছা, এখন দেখো একটা যদি তোমার এলাকার মুদি দোকানদার, সেও তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তোমার এলাকার একটা নর্মাল মুদি দোকানদার, সে যদি বাণিজ্যিক পত্র বিক্রি করে, তুমি কি কিনবা? তুমি কিন্তু কিনবা না, কারণ তুমি চিন্তা করছো এটা একটা ছোট ব্যবসায়ী, এ আমার কাছ থেকে বাণিজ্যিক পত্র বিক্রি করে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে যাচ্ছে, 2 মাস পরে যদি আমাকে 5,000 টাকা না দেয়, কারণ এর বিপক্ষে তো সে কোনো জামানত দিচ্ছে না, তোমার কাছ থেকে কিন্তু সে ঋণ নিচ্ছে। বাণিজ্যিক পত্র বিক্রি করছে ব্যবসা প্রতিষ্ঠান, আর তুমি কিনছো বা তোমার মতো ছোট ছোট বিনিয়োগকারীরা কিনছে, তার বিপক্ষে কিন্তু কোনো জামানত বা বন্ধক রাখে না। তাহলে শুধুমাত্র একটা লোকের মুখের কথা, একটা কাগজ দেখে তুমি 5,000 টাকা দিয়ে দিবা, এটা কিন্তু হবে না, কেউ দিবে না। তাহলে কারা বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারে? যাদের ব্যবসায় সুনাম আছে। যেমন আমি কিন্তু একটা নাম বলেছিলাম এসিআই, এসিআই, বেক্সিমকো, তারপর তোমার প্রাণ, আরএফএল, স্কয়ার, এই ধরনের বড় বড় কোম্পানি যাদের ব্যবসায় সুনাম সবাই এক নামে চিনে, তারাই কিন্তু বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারে। যে কোনো ছোট প্রতিষ্ঠান বা তোমার এই মুদির দোকান বলো, ছোট ওষুধের ডিসপেন্সারি বলো, যাদের মার্কেটে সুনাম নাই, যাদের কোম্পানি কেউ এক নামে না চিনে, তারা বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারে না। করবে কি? মানুষ কিনবে না, তাদেরকে বিশ্বাস করবে কেন? আর ধরো তোমার এলাকার মুদির দোকানদার 20টা বাণিজ্যিক পত্র বিক্রি করলো, বিক্রি করে সে উধাও হয়ে গেল, হতেই পারে, কারণ সে তো আম, তার কাছে তো তোমার হচ্ছে, তুমি তো তার কাছে কোনো জামানত দাও নেই, সে তোমার টাকা নিয়ে লাপাত্তা হতেই পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো বাণিজ্যিক পত্র বিক্রয়ের জন্য সুনাম, সুনাম হচ্ছে বাণিজ্যিক পত্রের একটা আহ তোমার আহ জামানত। আমরা অ্যাকাউন্টিং এ পড়ি না সুনাম, সুনাম কিন্তু একটা সম্পদ, ঠিক আছে। ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সুনামটা একটা অনেক বড় সম্পদ। তো এই যে যে বাণিজ্যিক পত্রের জামানত হচ্ছে সুনাম, দেখো এখানে বলেছে বাণিজ্যিক পত্রে বিক্রয় জামানত হিসেবে কাজ করে সুনাম। তাহলে যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুনাম আছে, যারা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারাই হচ্ছে বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারে। এর পরের লাইন দেখো, সাধারণত যে সকল ব্যক্তি সাময়িক সময়ের জন্য কিছু অর্থ অব্যবহার্য অর্থ থাকে, তারা শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে বাণিজ্যিক পত্র ক্রয় করে। এখন তো আমরা বুঝে গেলাম যে বাণিজ্যিক পত্র বিক্রি করে কারা। বিক্রি করে হচ্ছে যে কারবারি প্রতিষ্ঠান যাদের সুনাম আছে, মানে হচ্ছে বড় কারবারি প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের সুনাম আছে। তাহলে কেনে কারা? কেনে হচ্ছে আমাদের মতো যারা বিনিয়োগকারী আছে, যাদের কিছু টাকা পড়ে আছে। যেমন তুমি দেখলে যে কোনো বাসা 10,000 টাকা পড়ে আছে, 3-4 মাস তোমার এই টাকাটা কোনো কাজে লাগবে না, তো তখন তুমি চিন্তা করলে ঠিক আছে, তাহলে এই 3-4 মাসের জন্য আমি একটা বাণিজ্যিক পত্র কিনে ফেলি। তাহলে আমি যদি কিনে ফেলি 5,000 টাকা দিয়ে, 2টা বাণিজ্যিক পত্র কিনলাম, 3 মাস পরে তো আমি লাভ পাচ্ছি 1,000 টাকা, ঠিক আছে। এরকম যাদের তোমার অতিরিক্ত টাকা বাসায় থাকে বা বিনিয়োগের জন্য অতিরিক্ত টাকা থাকে অল্প সময়, আমি কিন্তু উদাহরণটা দিয়েছি 3 মাস বা 1 মাস বা 2 মাস, এই সময়ের জন্য, যে না এই আপাতত 1 মাস বা 2 মাস বা 3 মাস আমার এই টাকাটা লাগছে না, তাহলে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করবো না, শেয়ার বাজারে বিনিয়োগ করার ঝামেলা, তাহলে আমি বাণিজ্যিক পত্র কিনে ফেলি। 3 মাস পরে আমি টাকাটা তো পাবোই, প্লাস হচ্ছে কিছু মুনাফা পাবো। দেখো তাহলে সেটাই, যে সকল ব্যক্তি সাময়িক সময়ের জন্য কিছু অর্থ অব্যবহারযোগ্য অর্থ থাকে, তারা শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে বাণিজ্যিক পত্র ক্রয় করে থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছে যে বাণিজ্যিক পত্র বিক্রি করে কারা আর কেনে কারা।
এখন দেখো বলেছে সাধারণত খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র বিক্রি করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে। এমসিকিউর জন্য কাজে লাগবে। খ্যাতিমান ব্যক্তি কেন বলেছে? দেখো আমি তোমাদের টিচার, তোমরা আমাকে চেনো। এখন আমি যদি তোমাদের কাছে বাণিজ্যিক পত্র বিক্রি করি তোমরা কিন্তু কিনবা। কেন? কারণ তোমরা কিন্তু আমাকে জানো, শোনো, চেনো, যে নামই সেখানে আছে। কিন্তু যে কোনো একটা ব্যক্তি যাকে তোমরা চেনো না, জানো না, যার কোনো খ্যাতি নাই বা কোনো ডেজিগনেশন নাই, সে যদি বাণিজ্যিক পত্র বিক্রি করে কেউ কিনবে না, কারণ এটা তো একটা জামানতবিহীন ঋণ। বাণিজ্যিক পত্র কিন্তু এক ধরনের জামানতবিহীন ঋণ। তাহলে এটা কারা বিক্রি করতে পারে? খ্যাতিমান ব্যক্তি বা ওই যে খ্যাতিমান প্রতিষ্ঠান, আমি বলেছিলাম এসিআই, বেক্সিম কোয়েস্টার, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকগুলো কিন্তু বাণিজ্যিক পত্র বিক্রি করে, বীমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান তোমার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বিক্রি করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে। তাহলে দেখো এই বাণিজ্যিক পত্রটা আমি শুরুতেই বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, বাণিজ্যিক পত্র কাকে বলে? ঠিক আছে, তোমরা চাইলে প্রশ্নগুলো লিখে রাখতে পারো, এইভাবে বাসায় শিখতে তোমার জন্য মানে উপকার হবে যে বাণিজ্যিক পত্র কাকে বলে। তারপরে দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত কি, বা কি বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে? উত্তর হবে সুনাম। তারপর হচ্ছে যে বাণিজ্যিক পত্র কারা কেনে? ঠিক আছে, এ দেখো এটা 3 নাম্বার প্রশ্ন হয়ে গেল। বাণিজ্যিক পত্র কারা কেনে, এটা 2 নাম্বার প্রশ্ন, উত্তর সুনাম। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক পত্র কাকে বলে। 4 নাম্বার প্রশ্ন বলতে পারে বাণিজ্যিক পত্র কারা বিক্রি করে। ঠিক আছে, তাহলে দেখো একটা প্রশ্ন থেকে 4টা মানে টপিক থেকে 4টা প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলকের। আর তোমার যদি অনুধাবনে আসে বাণিজ্যিক পত্র কাকে বলে ব্যাখ্যা করো, তাহলে বুঝতেই পারছো তোমার পুরাটাই মোটামুটি লিখতে হবে অনুধাবনে। আর যদি তোমার প্রয়োগে আসে তাহলে তো তোমার হচ্ছে যে এটা তো সবই দেওয়া লাগবে, বুঝতেই পারছো যে জ্ঞানের উত্তর দেওয়া লাগবে, অনুধাবন দেওয়া লাগবে, সাথে তোমার আবার উদ্দীপক থেকে মিল করে কিছু লিখতে হবে। তাহলে দেখো এইভাবে আমরা প্রিপারেশন নিব যে একটা টপিক থেকে আমার যেই ধরনের প্রশ্নই আসুক না কেন আমি যাতে সেটা অ্যান্সার করতে পারি। আচ্ছা এখন বলো তো বাণিজ্যিক পত্র, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? তোমরা চ্যাট বক্সে তোমাদের রোলগুলো দিয়ে দিয়েছো আশা করি। হ্যাঁ, আমি তোমার দেখো এটাতে সমস্যা আছে কিনা, আমি তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। বাণিজ্যিক পত্রতে কোনো সমস্যা আছে কিনা তাহলে আমাকে বলো। সমস্যা থাকলে নির্দ্বিধায় বলবা। এটা তো তোমরা আমাকে আগেও পরে আমি তোমাদের ক্লাস নিয়েছি, আমি তোমরা জানো আমি বিরক্ত হই না, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব বলতে যে কোথাও সমস্যা থাকে। আজকে কয় তারিখ? দেখতে দেখতে 7টা মাস চলে গেল। আচ্ছা আচ্ছা হচ্ছে লামিয়া, তারপর আছো তাসনিম, মাইশা, সাবিকুন, নাজিয়া। ঠিক আছে, আচ্ছা কিছু বলছো না তাহলে মনে হয় যে সমস্যা নাই। তাহলে সমস্যা না থাকলে কিন্তু আমি আগামী ক্লাস কিন্তু পড়া ধরবো। এগুলা তো বুঝতেই পারছো, আমি কিন্তু প্রশ্ন কোনগুলা লিখবে আমি কিন্তু বলেই দিয়েছি, প্রশ্ন এটা থেকে 4টা প্রশ্ন হয়ে যায়। আর আমি কিন্তু পড়াও ধরবো। এখন আমি চলে যাচ্ছি তোমার পরবর্তী যে টপিকসটা আছে যে ক্রেতার নিকট হতে অগ্রিম। আমরা কি পড়ছি? আমরা হচ্ছে পড়ছি স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। দেখো এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানে তোমার যাওয়া লাগে না, কোনো ব্যাংকে যাওয়া লাগে না, বীমা কোম্পানিতে যাওয়া লাগে না, প্রতিষ্ঠান ছাড়াই তুমি এই অর্থায়নটা করতে পারছো। ঠিক আছে, এখন আমরা খ নাম্বার পড়ছি, সেটা হচ্ছে ক্রেতার হতে অগ্রিম গ্রহণ। অগ্রিম বা অ্যাডভান্স বিষয়টা আমরা বাস্তব লাইফে অনেক দেখি। ধরো আমরা কোথাও গোল্ড বানাতে দিয়েছি, গোল্ড বা স্বর্ণের জিনিস, আমাদের মূল্য হয়েছে ধরো 70,000 বা মূল্য হবে 70,000, আমাদেরকে কিন্তু কিছু অ্যাডভান্স দিয়ে আসতে হয় 5,000 বা 10,000। বা কোনো ফার্নিচার আমরা বানাতে দিয়েছি, আমাদের কিন্তু অ্যাডভান্স দিতে হয়। ইভেন আমরা বাসা ভাড়া যে দিব,
বাসা ভাড়া মানে বাসা নিতে গেলেও কিন্তু তোমাকে অ্যাডভান্স দিয়ে উঠতে হয়। ইভেন আমরা যে স্কুল কলেজের বেতনটা সেটাও কিন্তু আমরা অ্যাডভান্সে দিই, ঠিক আছে? মাস শেষ হওয়ার আগেই কিন্তু আমরা মাসের শুরুতেই কিন্তু আমরা বেতনটা দিয়ে থাকি। তো এই যে অগ্রিমটা কিভাবে একটা স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস? আসলে অগ্রিম জিনিসটা কি? যে সুবিধাটা আমি এখনো কাউকে দেই নাই, যে সুবিধাটা আমি এখনো কাউকে পুরোপুরি দেই নাই, তার তার আগেই যখন আমি তার কাছ থেকে টাকা নিয়ে নিই সেটা আসলে অগ্রিম, তাই না? যেমন ধরো ওই যে বাসা ভাড়ার কথাই তো বললাম, যে আমরা বাসায় মাসের 1 তারিখে পুরো মাস এখনো থাকি নাই, মাস শুরু হওয়ার সাথে সাথে আমরা কি করে দিই, বাসা ভাড়াটা দিয়ে দিই, এটা কিন্তু একটা অগ্রিম। আবার যখন আমরা বিদ্যুৎ বিল দেই, বিদ্যুৎ বিল কিন্তু অগ্রিম দেই না, পুরো মাসটা ইউজ করার পরে আমরা বিদ্যুৎ বিল দেই। ধরো জুলাই মাসের বিদ্যুৎ বিল আমরা দিই আগস্টে, কিন্তু আমরা জুলাই মাসের যে ভাড়া সেটা আমরা একদম জুলাইয়ের শুরুতেই দিয়ে দিই, জুলাইয়ের 1 তারিখেই দিয়ে দিই, মাস শেষ হওয়ার আগে। তাহলে এখন অগ্রিম জিনিসটা তো আমরা বুঝলাম, যেটা আমরা কোনো সুবিধা, যেটা আমরা সুবিধাটা ভোগ করার আগেই যখন টাকাটা আমরা দিয়ে দিই তখন সেটাকে আমরা বলি অগ্রিম। তো টাকাটা আমরা পুরোও দিতে পারি, অনেক সময় কিছু অংশও দিতে পারি। যেমন স্বর্ণের কথা বলেছিলাম, যে স্বর্ণটা আমি এখন হাতে পাইনি, আজকে মাসের 7 তারিখ, হয়তো আমাকে মাসের 25 তারিখে এক জোড়া কানের দুল বানিয়ে দিবে, আমি এখন হাতে পাইনি, কিন্তু ওইটা পাওয়ার আগে এটার অংশ বিশেষ আমি মূল্য পরিশোধ করে দিয়েছি। দেখো, সুবিধা পাওয়ার আগে আমি মূল্য দিয়ে দিলাম, তাহলে যে আমার বিক্রেতা সে কিন্তু এই টাকাটা তার ব্যবসায় এই 25 দিনের জন্য ব্যবহার করতে পারছে। তাহলে তার কি হচ্ছে, তার স্বল্প মেয়াদিতে অর্থায়ন হচ্ছে, স্বল্প মেয়াদিতে টাকাটা ব্যবহার করতে পারছে। বাড়িওয়ালা বাড়িওয়ালা মাসের ভাড়াটা তোমার মাসের শেষে পাওয়ার কথা ছিল, কিন্তু সে প্রথমেই নিয়ে নিচ্ছে অ্যাডভান্স, তার মানে সে স্বল্প সময়ের জন্য এই টাকাটা তার সংসারের কাজে লাগাতে পারছে। তাহলে এটাই কি এক ধরনের স্বল্প মেয়াদী অর্থায়ন। এরকম যে অ্যাডভান্স পেমেন্ট গুলা, সেগুলো কিন্তু ব্যবসায়ের স্বল্প মেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস, মানে এখানে কোনো প্রতিষ্ঠান জড়িত না, আপনি এই উদ্যোগের মাধ্যমে এই স্বল্প মেয়াদী অর্থায়নটা হয়ে থাকে। আচ্ছা, এখন আসি আমরা বইয়ে, যে বইতে কিভাবে বলেছে। দেখো, বইতে বলেছে যে অনেক সময় বিশ্বস্ত স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিয়দংশ অগ্রিম প্রদান করে, ফলে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থ সংস্থান করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে, বুঝতে পারছো লাইনটা ধরে, যে যারা আমরা বিশ্বস্ত ক্রেতা আছি, বা অনেক দোকানের সিস্টেমই আছে যে আপনাকে অ্যাডভান্স দিতেই হবে, অনেক সময় কেউ ফুল পেমেন্ট করে দেয়, আগেই টাকা পাওয়ার আগে ফুল পেমেন্ট করে দেয়, অনেক সময় আবার তোমার টাকা পেয়েও কি বলি অল্প কিছু তোমার অ্যাডভান্স করে, তাহলে সেটাই তোমার ব্যবসায় অগ্রিম হয় না? দেখো, আমরা যখন অনলাইনে পারচেস করি, আমরা এখন অনেক কি করি, অনেক অনলাইন শপ গুলা দেখবা যে আগেই টাকা পেমেন্ট করতে বলে, তাহলে সেটা কি অ্যাডভান্স, আমরা কিন্তু তাকে বিশ্বাস করেই আগে টাকা পেমেন্ট করছি। এই জন্য বলেছে যে অনেক সময় বিশ্বস্ত ক্রেতা, কিন্তু যে সমস্ত অনলাইনকে আমরা বিশ্বাস না করি তাদেরকে আমরা আগে টাকা পেমেন্ট করি না। তো এই যে পণ্য পাওয়ার আগে যে সে আমাদের কাছ থেকে অগ্রিম নিচ্ছে, এটাই হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের একটা অন্যতম অপ্রাতিষ্ঠানিক উৎস। এটা অনেক সোজা, আমি জানি এই অগ্রিম জিনিসটা তোমরা বুঝবা। আচ্ছা, এখন আমরা অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো ওই 22 নম্বরে আছে যে মজুদ মাল বন্ধকীকরণ। এটা যেহেতু খ নাম্বারটা বুঝতে পারছো, অগ্রিম তো এত বোঝানোর কিছুই নাই, বই তো এই জন্য কমই লিখেছে, তাও তোমাদেরকে আমি অনেকটা বলেছি। এখন দেখো, মজুদ মাল বন্ধকীকরণ জিনিসটা, বন্ধক তো আমরা জানি যে আমরা যে কোনো কিছু জমা রাখা, বা তোমার হচ্ছে জামানত জিনিসটারই আর একটা শব্দ হচ্ছে তোমার বন্ধক। মজুদ মাল কি, একটা প্রতিষ্ঠানে তোমার অনেক ধরনের ধরো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, মজুদ মাল বা মজুদ পণ্য আমরা অ্যাকাউন্টিং এ অনেক করি, অ্যাকাউন্টিং অঙ্কের মধ্যে মজুদ মাল শব্দটা বেশি ইউজ হয় না, মজুদ পণ্য শব্দটা বেশি ইউজ হয়। তো মজুদ মাল আর মজুদ পণ্য একই জিনিস। তো মজুদ হচ্ছে তোমার হচ্ছে সেভ করে রাখা। কিরকম, ধরো তুমি একটা পোশাক কারখানার মালিক, তুমি জানো যে প্রতি মাসে তোমার 5,000 পিস করে পোশাক বিক্রি হয়, কিন্তু তুমি কিন্তু এক্সাক্ট 5,000 পিসই বানাও না, তুমি আরো 1,000 পিস বেশি স্টক বা মজুত করে রাখো। কেন?
হঠাৎ করে যদি তোমার কোনো কারণে চাহিদা বাড়ে, ধরো যে কোনো কারণে কিন্তু তোমার পণ্যের চাহিদা বাড়তে পারে, যাতে হঠাৎ চাহিদাটা তুমি মেটাতে পারো এই জন্য তুমি কিছু পণ্য কিন্তু অতিরিক্ত তৈরি করো, এটাকে বলি মজুদ। ঠিক আছে, যেমন একজন মুদি দোকানি কিন্তু জানেন যে তার প্রতিদিন কত প্যাকেট চিনি বিক্রি হবে, সে কিন্তু ঠিক এক্সাক্ট ওই 5 প্যাকেটই রাখে না, সে অতিরিক্ত কিছু চিনি কিন্তু রেখে দেয় যদি হুট করে চিনি বেশি চিনির চাহিদা হয়। তো সেরকমই যে জিনিসটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে না কিন্তু আমরা স্টক করে রেখে দিই, সেটাকে আমরা বলছি মজুদ পণ্য। এই মজুদ পণ্যটাও কিন্তু তোমার স্বল্প মেয়াদী অর্থায়নের একটা উৎস হিসাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, দেখো কিভাবে সেটা আমরা জানি। স্বল্প মেয়াদী অর্থায়নের জন্য মজুদ পণ্য ব্যবহার করা হয়। কোনো প্রতিষ্ঠান অর্থ সংস্থানের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তার মজুদ পণ্য জামানত বা বন্ধক রেখে ঋণ গ্রহণ করাকে মজুদ মালের মাধ্যমে অর্থ সংস্থান বলে। আচ্ছা, মজুদ পণ্য তো আমরা বুঝতে পেরেছি সবাই, আশা করি যে যেই পণ্যটা আমাদের লাগছে না কিন্তু আমরা অতিরিক্ত রেখে দিচ্ছি, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে যে পণ্যটা আমরা বিক্রি করবো এই চিন্তায় আমরা যে জিনিসটা মজুদ রাখি সেটাকে আমরা বলি মজুদ পণ্য। তো আমাদের যখন অল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হয় বা সাময়িক সময়ের জন্য অর্থের প্রয়োজন হয়, আমরা চাইলে এই মজুদ পণ্যটা, ধরো আমার কাছে 100 প্যাকেট চিনি আছে, ওই 100 প্যাকেট চিনি আমি একজনের কাছে জামানত হিসেবে রাখলাম যে আপনি এই 100 প্যাকেট চিনি রাখেন, এর বিনিময়ে আমাকে 10,000 টাকা ঋণ দেন, আমি আপনাকে হচ্ছে এই 1 মাস পরে 10,000 টাকা ফেরত দিয়ে দেবো, সাথে কিছু মুনাফাও দিব আপনাকে। এই যে আমি আমার মজুদ পণ্য বন্ধ বা জামানত রেখে যে ঋণটা নিচ্ছি, এটাকেই বলছে মজুদ মাল বন্ধকীকরণের মাধ্যমে অর্থ সংস্থান। সেটা হতে আমি তো চিনির উদাহরণ দিলাম বা পোশাকের উদাহরণ দিলাম, তো তোমার যে ধরনের ব্যবসায়ী হোক তুমি কিন্তু এই মজুদ মাল বন্ধক রেখে তুমি ঋণটা নিতে পারবা। ঠিক আছে, এখন তোকে বলেছে এই ধরনের অর্থ সংস্থানের ক্ষেত্রে ঋণের অর্থ ফেরত দেওয়া না পর্যন্ত মজুদ মালের উপরে ঋণদাতার নিয়ন্ত্রণ ও অধিকার বজায় থাকে। সিম্পল কথা, তোমার কাছে আমি 100 প্যাকেট চিনি জমা রেখেছি, তোমার কাছ থেকে আমি 10,000 টাকা ঋণ এনেছি, আমি তোমাকে যদি 1 মাসের মধ্যে প্রমিস করেছি যে 1 মাস পরেই আমি 10,000 টাকা দিয়ে দিব আর আমার চিনি আমি ছাড়িয়ে নিয়ে যাব, কিন্তু 1 মাস পার হয়ে গিয়েছে, আমি তোমাকে টাকা দিতে পারছি না, তুমি কি আমাকে চিনি দিয়ে দিবা? অবশ্যই দিবা না। মানে যতদিন আমি তোমার ঋণের অর্থ ফেরত না দিব, দেখো এই লাইনটা বলেছে, যতদিন আমি তোমাকে ঋণের অর্থ ফেরত না দিব ততদিন কিন্তু তুমি আমার এই চিনিটাকে আটকিয়ে রাখবা। আটকিয়ে রাখার সুন্দর শব্দ হচ্ছে চিনির উপরে তোমার নিয়ন্ত্রণ এবং অধিকার থাকবে। ঠিক আছে, তার মানে আমরা যে কারো কাছে কোনো কিছু জামানত বা মজুদ মালটা বন্ধক রেখে যে ঋণটা নেই স্বল্প সময়ের জন্য, সেটাকে আমরা বলছি মজুদ মাল বন্ধকীকরণ। আচ্ছা, এখন এটা আমি জানি যেটা তোমরা বুঝতে পারবা, শুধু মজুদ মাল জিনিসটা বুঝলেই বাকি কথাগুলো তোমরা বুঝতে পারবা। এখন আসতেছে 4 নম্বরে গ্রাম্য মহাজন। ঠিক আছে, গ্রাম্য মহাজন কারা? আমরা অনেক সময় বাংলা সিনেমাতে দেখি না যে গ্রামের ধর চেম্বার কি বলি চেয়ারম্যান বা তোমার মেম্বার, এরা হচ্ছে বা অনেক বিত্তশালী অনেক সম্পদশালী ব্যক্তিরা, তারা কিন্তু গ্রামের দরিদ্র কৃষকদেরকে ঋণ প্রদান করে। ঠিক আছে, তো আমরা সিনেমাতে সাধারণত নেগেটিভ ভাবে দেখি, কিরকম যে অনেক টাকা ঋণ দিয়েছে বিনিময়ে কিন্তু কিছু জামানত রাখে, যেমন ধরো জমির দলিল রেখেছে। সাধারণত মান্নার সিনেমাতে এগুলা বেশি দেখা যেত যে জমির দলিল জমা রেখে গ্রামের চেয়ারম্যানের থেকে সে ঋণ নিয়েছে তার বাবা, তারপর একটা সময় সেই ঋণের টাকা ফেরত দিতে না পারাতে তাদেরকে একদম ঘটি বাটি সব সহ বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তো এই কনসেপ্টটা কিন্তু তোমার এই গ্রাম্য মহাজনের এই যে মানুষকে ঋণ দেয় সেই ধারণা থেকেই কিন্তু সিনেমাতে এই কনসেপ্টটা এসেছে। সিনেমা কিন্তু আমাদের তোমার ব্যক্তি জীবনের কিছু কিছু বাস্তবিক ঘটনার প্রেক্ষিতেই তৈরি, কিন্তু মানুষকে ইমোশনাল করার জন্য অতিরিক্ত অনেক কিছু দেখানো হয়, আর সেটা আলাদা প্রসঙ্গ। তো গ্রাম্য মহাজন বোঝানোর জন্য যেটা বলছে যে গ্রামে যারা বিত্তশালী ব্যক্তি থাকে পূর্ব থেকে আছে, যে একদম অনেক দেখা করছে পূর্ব থেকে, মানে এটা অনেক আগের থেকে গ্রামে যারা বিত্তশালী ব্যক্তি তারা কিন্তু দরিদ্রদেরকে ঋণ দেয়। সেক্ষেত্রে অবশ্যই এটা তারা সুদও ধরে, মানে এই গ্রাম্য মহাজনদের তোমার ঋণের সুদের পরিমাণ অনেক বেশি,
একটা ব্যাংকের থেকে অনেক বেশি, ঠিক আছে? আর গ্রামের মানুষ তো ব্যাংকে যাওয়ার মতো তাদের ক্যাপাসিটি নাই, এবং ব্যাংক তাদেরকে ঋণ দিবেও না, কারণ ব্যাংকে ঋণ নিতে হলে অবশ্যই কিছু জামানত রাখতে হবে। এত প্রসিডিউর তো গ্রামের মানুষ পারবেও না, ব্যাংকও তাদেরকে দিবে না। তো এই সুযোগটা কারা নেয়? এই সুযোগটা নেয় হচ্ছে গ্রামের যারা প্রভাবশালী বা গ্রাম্য যে সমস্ত মহাজন আছে তারা। আর এই এই দেখো বলছে, আর এই সুদ আসল প্রদানে ব্যর্থ হলে মহাজনরা ঋণগ্রহীতাদের স্থাবর অস্থাবর সম্পদ দখল করে নেয়। যেটা আমরা যে মান্না সিনেমাতে বা বাংলা সিনেমাতে দেখে গেছি, যে ঋণের টাকাটা দিতে ব্যর্থ হলো, তখন কি করে, এত বড় অঙ্কের সুদ ধরে, ধরো দিয়েছে 10,000 টাকা, তার বিনিময়ে তোমাকে 20,000 টাকা দিতে হবে। তো ওই লোক তো কৃষক, সে কৃষি কাজ করে কিভাবে 20,000 টাকা ফেরত দিবে? এরকম করে তার ঋণের বোঝা বাড়তেই থাকে বাড়তেই থাকে। তো একটা পর্যায়ে ওই মহাজনরা এসে সুযোগটা নেয়। তারা বলে যে তোমাদের আর ঋণ দিতে পারবা না, এখন তোমাদের আমি বাড়ি থেকে বের করে দিব। অর্থাৎ যা কিছু আছে সব দখল করে নেয়। তো গ্রাম্য মহাজনরা এই ঋণের উপরে দিন ভিত্তিক, সপ্তাহ ভিত্তিক অথবা মাস ভিত্তিক সুদ গণনা করে থাকে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের গ্রাম্য মহাজনের বিষয়টা। এটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎস, এটা গ্রামের লোকজন এই সুবিধাটা নিয়ে থাকে। আচ্ছা, গ্রাম্য মহাজন বিষয়টা গ্রামের লোকজন নিয়ে থাকলেও শহর অঞ্চলেও কিন্তু অনেক ব্যক্তি আছে যারা মানুষকে সুদে ঋণ দেয়। তোমরা জানো কিনা আমি এটা বইতে নাই, তারপরে বলছি, যদি এই ধরনের তোমার কার্যক্রম পুরাটাই আমাদের দেশের আইনে অবৈধ। যেমন ধরো কিরকম, ধরো আমি আমার কথাই বলছি, ধরো আমার কাছে 50,000 টাকা আছে, আমি 50,000 টাকা তোমাদের 3জনকে ঋণ দিলাম। তো তোমাদেরকে বললাম যে ঠিক আছে তোমরা ঋণ নাও, তোমরা আমাকে 20% করে সুদ দিবা। দেখো আমি কিন্তু কোনো ব্যাংক না, কিন্তু আমার কাছ থেকে তোমরা যে অপ্রাতিষ্ঠানিক ভাবে এই টাকাটা নিয়ে নিচ্ছ। তো তোমরা 20% করে সুদ দিবা, আর তোমরা আমাকে 2 মাস করে টাকা দিবা, কিন্তু তোমরা দিতে পারো নাই। তখন আমি কন্ডিশন দিলাম, ঠিক আছে তোমরা 2 মাসে টাকা দিতে পারো নাই, তাহলে তোমাদের সুদের হার আমি বাড়িয়ে দিলাম, সুদের হার করে ফেললাম 25%। এরকম করে একটা বড় অঙ্কের সুদ আমি তোমাদেরকে ধার্য করে দিচ্ছি, এবং দিন দিন তোমাদের ঋণের বোঝাটা কি হলো, বাড়তে থাকলো। যে দিয়ে দিয়ে দিতে পারলো টাকা সে তো ভালোই, আর যে দিতে না পারে তার আসলে অ্যাকচুয়ালি তার ওই যে যে বিষয়টা হয়, মানে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আসলে শেষ পর্যন্ত চলে যায়। এটা তো গ্রামের ক্ষেত্রে, কিন্তু শহরে দেখা যায় যে এরকম অনেক লোকই আছে সুদ ভিত্তিক মানুষকে ঋণ দিয়ে থাকে। এটা আমাদের স্বর্ণকারের দোকান থেকেও কিন্তু অনেকে এই যে তোমার হচ্ছে স্বর্ণগণ্য জমা রেখেও কিন্তু অনেক সময় মানুষ ঋণ এনে থাকে। এগুলো অপ্রাতিষ্ঠানিক উৎস দেখে আমি তোমাদেরকে বলছি যে সবসময় যে আমরা স্বল্প অর্থায়নের জন্য সবসময় যে একটা প্রতিষ্ঠানের কাছে যাই সেরকম না। এরকম প্রতিষ্ঠান ছাড়া বিভিন্ন ব্যক্তি বা অ্যাডভান্স গ্রহণ বা মাল বন্ধক রেখেও কিন্তু আমরা স্বল্প মেয়াদিতে অর্থায়নটা করতে পারি। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক, আমাদের ক্লাস কেটে যাবে। তোমাদের পড়া হচ্ছে গ্রাম্য মহাজন পর্যন্ত, সেম 10টা তোমরা হচ্ছে এমসিকিউর প্রশ্ন লিখবা। আমি কিন্তু আগামী ক্লাসে মুখে পড়া ধরবো, তোমাদের ইচ্ছা মতো না, আমি আমার যেটা ইচ্ছা আমি সেটাই জিজ্ঞাসা করব। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।